আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলেনস্কি। ইসরায়েলি বাহিনী এখন ফিলিস্তিনি হলুদ রেখার ৩০০ মিটার ভেতরে। ইরানের পারমাণু ইস্যুর রাজনৈতিক সমাধান চায় রাশিয়া। রুশ হামলার একদিন পরেও নিখোঁজ ২২ জেলেনস্কি। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি, নতুন বাণিজ্য রুট খুঁজছে আফগানিস্তান। ভিয়েতনামে টানা বৃষ্টি ও বন্যায় ৪১ জনের মৃত্যু। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা অনুযায়ী কাজ করতে তিনি প্রস্তুত আছেন। তবে ইউরোপের বেশ কিছু মিত্রদেশ বলছে, যুক্তরাষ্ট্র সমর্থিত এ পরিকল্পনাটি রাশিয়ার স্বার্থেই বেশি কাজ করবে। গতকাল বৃহস্পতিবার জেলেনস্কির কার্যালয় নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ওই পরিকল্পনার একটি খসড়া হাতে পেয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলবেন। তবে অপ্রকাশিত এ পরিকল্পনার বিষয়ে জেলেনস্কির কার্যালয় থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে জেলেনস্কির কার্যালয় বলছে, ইউক্রেনের প্রেসিডেন্ট আশা করছেন কূটনৈতিক সুযোগ ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় মূল দিকগুলো নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা হবে। বেশ কয়েকটি গণমাধ্যমের খবর বলছে, ২৮ দফার এই পরিকল্পনায় ইউক্রেনকে কিছু ভূখণ্ড ও অস্ত্র ছাড় দিতে হবে। এই পরিকল্পনা সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, পরিকল্পনা অনুসারে রাশিয়ার কাছে পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে। এর বদলে ইউক্রেন ও ইউরোপকে ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা নিয়ে ১ মাস ধরে কাজ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকক। ইউক্রেনীয় ও রুশ দুই পক্ষের জনগণের কাছ থেকে গ্রহণযোগ্য শর্তগুলো নিয়ে মতামত নেওয়া হচ্ছে বলে গতকাল নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি উদীয়মান প্রস্তাবের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেন, ট্রাম্প তাকে বিষয়ে ব্রিফ করেছেন এবং তিনি এই প্রস্তাবটি সমর্থন করেছেন। লেভিট বলেন, রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষের জন্যই এটি একটি ভালো পরিকল্পনা। এটি দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য হওয়া উচিত এবং তারা এটি নিয়ে কাজ করছেন বলেও জানান লেভিট। ইসরায়েলি বাহিনী এখন ফিলিস্তিনি হলুদ রেখার ৩০০ মিটার ভেতরে। যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী উপকূল ভূমির ভেতর আরও গভীরে গিয়ে অবস্থান নেওয়ায় গাজাবাসীর জনজীবন আরও সংকুচিত এলাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। শুক্রবার ২১ নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। গাজার সরকারি প্রচার জনসংযোগ কার্যালয় বৃহস্পতিবার জানায়, ইসরায়েলি বাহিনী ও ট্যাঙ্ক গাজা সিটির পূর্বাংশে তথাকথিত হলুদ রেখা পার হয়ে প্রায় ৩০০ মিটার ভেতরে চলে গেছে। এই রেখা হল সেই নির্দিষ্ট সীমানা যেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি বাহিনী অবস্থান বদল করে পিছু হটেছিল। সংস্থাটি বলেছে, এলাকায় চলমান গোলাবর্ষণের কারণে বহু পরিবারের ভাগ্য এখনো অজানা এবং হলুদ রেখা সম্প্রসারণ যুদ্ধবিরতি চুক্তির প্রতি স্পষ্ট অশ্রদ্ধা। আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি বৃহস্পতিবার গাজা সিটি থেকে জানান, ইসরায়েলি সৈন্যরা সুজায়ের পূর্বাংশে নতুন অবস্থান চিহ্নিত করতে হলুদ রঙের ব্লক ও সাইনবোর্ড বসাচ্ছিল। খুদারি বলেন, তবে পুরো সীমানা চিহ্নিত করা হয়নি, ফলে অনেক ফিলিস্তিনি জানে না ঠিক কোথায় রয়েছে এই লাইন। এই প্রতিবেদক আরও বলেন, সুজায়ের নতুন অগ্রসরণের ফলে আরও বেশি মানুষ তাদের ঘরে ফিরতে পারছে না। মানুষ বলছে তাদের ধীরে ধীরে পশ্চিম দিকে ঠেলে খাঁচার মধ্যে আটকে ফেলা হচ্ছে। হলুদ রেখা লঙ্ঘনের এই খবর নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। তবে পুরো গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ফের তীব্র হয়ে উঠেছে এবং যুদ্ধবিধ্বস্ত এলাকায় নতুন আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৮৮ জন। ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধান চায় রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আবারও গত জুন মাসে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার ২০ নভেম্বর মস্কোতে এক সংবাদ সম্মেলনে ইরানের পারমাণবিক কর্মসূচির ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন তিনি। শুক্রবার ২১ নভেম্বর রুশ সংবাদ সংস্থা তাস বলছে, সাম্প্রতিক রুশ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে ইরানের পরমাণু কর্মসূচি এবং সংশ্লিষ্ট আলোচনার বিষয় উঠে আসে। এ প্রসঙ্গে জাখারোভা বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়ে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন যে মস্কো বারবার পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সামরিক পদক্ষেপের বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা স্থাপনাগুলিতে যেকোনো সামরিক আক্রমণ অগ্রহণযোগ্য। জাখারোভা উল্লেখ করেন, আত্মরক্ষার দাবি তুলে যুক্তরাষ্ট্র যে ইরানের পারমাণবিক
স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে তা শুধু আন্তর্জাতিক অবিস্তার ব্যবস্থাকে গভীর সংকটে ঠেলে দেয়নি, বরং পরমাণু অস্ত্র নিয়ে করা এনপিটি চুক্তির নীতিমালাকেও ক্ষতিগ্রস্ত করেছে। রুশ এই কূটনৈতিক আরও বলেন, কিছু বিদেশি পক্ষ ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলেও তেহরান এখনও সংলাপকেই প্রাধান্য দিচ্ছে। রুশ হামলার একদিন পরেও নিখোঁজ ২২ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি বলেছেন, পশ্চিমাঞ্চলের টেরনোপিল সমরে এখনও ২২ জন নিখোঁজ আছে। সেখানে রাশিয়ার হামলায় ৩ শিশুসহ কমপক্ষে ২৬ জন নিহত হওয়ার একদিন পর জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর থেকে পশ্চিমাঞ্চলে সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি ঘটেছে গত মঙ্গলবার দিবারাত্রে। এদিন একটি ক্ষেপণাস্ত্র শহরের একটি ভবনের উপরের তলাগুলো গুড়িয়ে দিয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খুঁজে পেতে মরিয়া চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জেলেনস্কি লিখেছেন, আমাদের উদ্ধারকারীরা গতকাল রাতে ট্রের্নোপিলে সারারাত অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালিয়েছে। অনুসন্ধান কার্যক্রমে গতি আনার জন্য বিভিন্ন অঞ্চলের ২০০ জন উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের জরুরি সেবা পরিষেবা জানিয়েছে ২০ জনেরও বেশি লোকের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। যতক্ষণ না আমরা কাঠামোটি ভেঙে ফেলি এবং সম্পূর্ণ অনুসন্ধান সম্পন্ন করি, ততক্ষণ আমি কোনো তথ্য জানাতে পারব না। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি, নতুন বাণিজ্য রুট খুঁজছে আফগানিস্তান। পাকিস্তানের সঙ্গে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক কয়েক বছরের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে আসায় আফগানিস্তান এখন বাণিজ্যকে বৈচিত্র্যময় করার চেষ্টা শুরু করেছে। ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগানিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যদিও তালেবান সরকার তা অস্বীকার করে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী অর্থনৈতিক বিষয়ক আব্দুল গনি বারাদর গত সপ্তাহে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, পাকিস্তানের বদলে বিকল্প রুটে বাণিজ্য পরিচালনা করুন। পাকিস্তান আফগানিস্তানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটি আফগানিস্তানের চাল, ঔষধ এবং বিভিন্ন কাঁচামাল সরবরাহ করে এবং ২০২৪ সালে আফগানিস্তানের মোট রপ্তানির ৪৫% গ্রহণ করেছিল। গত অক্টোবরের ১২ তারিখ গোলাগুলির ঘটনায় সীমান্ত বন্ধ হয়ে গেলে ডজনখানেক আফগান ট্রাক পণ্য নিয়ে সীমান্তে আটকে পড়েছিল। পরে একটি নাজুক যুদ্ধবিরতি হলেও ক্ষতি পুষিয়ে ওঠেনি। পাকিস্তান আফগানিস্তান জয়েন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানায়, দুই দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ $10 কোটিরও বেশি এবং প্রায় ২৫,০০০ সীমান্ত কর্মী প্রভাবিত হয়েছেন। ভিয়েতনামে টানা বৃষ্টি ও বন্যায় ৪১ জনের মৃত্যু। টানা বৃষ্টি ও বন্যায় ভিয়েতনামের মধ্যাঞ্চলে গত সপ্তাহের শেষ থেকে এ পর্যন্ত অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৯ জন, তাদের উদ্ধারে অভিযান চলছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদ এই খবর দিয়েছে। প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, বন্যার পানিতে ৫২,০০০-এরও বেশি বাড়িঘর ডুবে গেছে এবং ৫ লাখেরও বেশি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। গত ৩ দিনে দেশটির কয়েকটি এলাকায় ১.৫ মিটার বা ৫ ফুটেরও বেশি বৃষ্টি হয়েছে। কিছু অঞ্চলে বন্যার পানির উচ্চতা ১৯৯৩ সালের বন্যার সময় হওয়া সর্বোচ্চ ৫.২ মিটারের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে উপকূলীয় শহর হই আন ও নাতরাং। এই দুটি জায়গা কফি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। সেখানকার চাষিরা এখনও আগের ঝড়গুলোর প্রভাব কাটিয়ে উঠতে পারেননি। তার মধ্যে নতুন দুর্যোগ নেমে এলো। সাম্প্রতিক মাসগুলোতে ভিয়েতনাম চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলা করছে। কয়েক সপ্তাহের ব্যবধানে হওয়া দুটি বড় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির চিহ্ন এখনও থেকে গেছে। সরকারি হিসাব অনুযায়ী বছরে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভিয়েতনামের প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $2 কোটি।